অবৈধ সরকার, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতে পারে, এটা সরকারের কিছু আচরণ মনে হচ্ছে যে তাদেরকে ফেভার করা। তো তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো না এটা। এই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্পেসিফিক ম্যান্ডেট আছে। কোন দল তৈরি করা, কোন দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেওয়া, আরেক দলকে ডিমিন করা, আরেকজনকে আন্ডারমাইন করা, কোনো কিছুই আসলে তা না। শুধু তাই না, ক্ষমতাসীন দলের মধ্যে মানে সরকারের থেকে একজন ছাত্র উপদেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিকে, নাম বলেননি কিন্তু বিএনপিকে প্রচন্ড আক্রমণ করেছেন। বিএনপিকে ছাত্র সমন্বয়করা ক্রমাগত আক্রমণ করেছেন। তো ফলে তো প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছেন। ঠিক আছে, ছাত্ররা যদি দল তৈরি করে তারা তাদের পারস্পরিক, আপনার এখন কিছু প্রতিনিধি সরকারে আছেন, কতটুকু বৈষম্য বিরোধী ভাবে বাংলাদেশ তৈরি করতে পারবেন? মাসুদ ভাই যে কথাটা বললেন, ধরুন একটা দল তৈরি হচ্ছে, এটা শিওর এখন তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিয়েছে জানুয়ারিতেই সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে এরা দলে পরিণত হবেন না, সেখান থেকে বেরিয়ে তারা দল তৈরি করবেন। এটা এখন প্রকাশ্য তথ্য। এখন এই দলের সাথে সরকার জড়িত। যেমন ছাত্রদের একটা তথ্য দেই, যারা বসলেন ডক্টর ইউনূসের সাথে, এরপর বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে ডেকেছে। তার মানে ভাবটা এরকম যে ডক্টর ইউনূস তাদেরকে অথরিটি দিয়েছে, তোমরা এবার গিয়ে বসো। সেই বৈঠকে যখন ডাকা হলো তখন ছাত্রদল, ছাত্র শিবির গেছে, ছাত্রদল সব বাম এবং অন্য ডান, কোন সংগঠন অনেকগুলো আর যায় না শেষ পর্যন্ত, এই অভিযোগে যে আমরা তো ওখানে ইনভাইটেড হই নাই। খুব স্বাভাবিকভাবে সেখানে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। ক্ষমতার মধ্যে না থেকেও আপনি কিংস পার্টি হতে পারেন। একটা উদাহরণ দিই, ১-১১ সরকারের সময় ফেরদৌস আহমেদ কুরেশির একটা দল তৈরি হয়েছিল। ওনার কেউ কি সরকারে ছিল না, কিন্তু এটা যখন তৈরি ছিল লোকজন কিংস পার্টি হিসেবে রাইটলি বুঝে নিয়েছে, লোকজন ভুল ছিল না। দুজন মানুষকে দেখছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে ডক্টর আসিফ নজরুলও 25 সালের কথা, কেউ সার্টেনলি বলেন নাই, আসিফ নজরুলও বলেছেন এটা হতে পারে এবং এটা অ্যালাইন করে মিলিটারি চিফের বক্তব্যের সাথে। তিনি বলেছিলেন 1.5 বছরের জন্য তিনি সাহায্য করবেন। সো আমরা যদি শুরু থেকে করি তাহলে এই 25-এর শেষ বা 26-এর শুরু এরকম বোঝায়। এদিক একটা। আবার ধর্ম উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই মেয়াদে ততদিন থাকবেন, মানে 4.5 বছর থাকবেন। আচ্ছা, আমরা সরিয়ে রাখি, আমরা ছাত্রদেরকে, সমন্বয়ক শুধু না, ছাত্র উপদেষ্টা মিস্টার নাহিদকে আমরা দেখেছি এটা বলতে যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই সরকার গঠিত হয়নি, তারা কি মূল্যে সরকার হয়েছে এগুলো সব বলছেন। সুতরাং সংস্কারের দাবি করছেন এবং তাদের কথা রিডিং বিটুইন লাইনস হচ্ছে নির্বাচন মানে 1 বছরের মধ্যে হবে, এটা তাদের কাছে সম্ভবত আর্লি মনে হচ্ছে। তারা চান যে আরো অনেক লম্বা, আরেকটা বেশ খানিকটা সময় থাকবেন। সুতরাং সরকারের মধ্যে আমি আসলে দ্বিমত দেখছি এবং কয়েকদিন পরপরই দেখবেন সরি প্রেস উইংকে ক্লারিফিকেশন দিতে হয় যে প্রধান উপদেষ্টা দিন জানাবেন, ক্ষণ জানাবেন। কিন্তু আমার কাছে যেটা এখন প্রশ্ন, রাদার এটা নিয়ে ক্লিয়ারলি 2বার বা 3বার প্রেস উইং থেকে জানানোর পরও আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা বললেন এবং তারপর আবার প্রেস উইং কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। তার মানেটা হলো কি এই যে ভেতরকার দ্বিমতটা এটা এখন অসন্তোষের পর্যায়ে যাচ্ছে। প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত, এখন ব্যক্তিগত মতামত বলছে। এবং যখন মানে ওনারা উপদেষ্টা পরিষদ তো বসেন, আগের বারও যখন কথা হয়েছে তখনও নিশ্চয়ই বলা হয়েছিল যে এই জিনিসগুলো এভাবে যাবে না, কিন্তু এভাবে যাচ্ছে। তার মানে আমি বাইরে থেকে ওনাদের আচরণ দেখে ধারণা করতে পারি সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, মানে মতদ্বৈততা, দ্বিমত এক জিনিস আর মতবিরোধ আর এক জিনিস, মতবিরোধ তৈরি হয়েছে। এবং আমি আপনার সাথে একমত যে সরকার সামনে বিশেষ করে অর্থনীতির অবস্থা, শেখ হাসিনার সময়ের অর্থনীতির যে ডিজাস্টার হয়েছে, শেখ হাসিনা থাকলে ডিজাস্টার আরো আগে হয়ে যেত, কিন্তু ধীরে হলেও এই ডিজাস্টারের মধ্যে দেশ আস্তে আস্তে ঢুকে পড়ছে। তারপরে ভারতের যে অ্যাটিটিউড আছে, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা, সবকিছু মিলিয়ে আসলে আমার ধারণা 1-11 সরকার এক সময় অনেক দিন থাকবে, কিন্তু একটা সময় নির্বাচন দিয়ে বাঁচার মতো পরিস্থিতি হয়েছিল। এই সরকারের সেই পরিস্থিতি হতে পলিটিক্যাল ফাইট করতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে যখন আপনি সেটা করেন তার মানে কিন্তু আপনি একটা মেসেজ দিয়ে দেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়ে গেছেন মিস্টার মাহফুজ আলম, ফেসবুকে এমন সব স্ট্যাটাস দেন, আপনি একদম স্পেসিফিকলি একটা পক্ষকে টার্গেট করে সমালোচনা করছেন, আপনি একটা পক্ষের পক্ষে আছেন সেটা দেখাচ্ছেন। সো এই আচরণগুলো কোনোভাবেই সঠিক না। এবং এখন যখন এটাকে বিরোধী দলের জায়গা থেকে কেউ দেখছে, মানে বিরোধী দল কথাটা এভাবে ঠিক না, এখন মাঠে আছেন যারা, আমি বিএনপির কথা যদি এভাবে বলি, তারা যখন দেখছেন যে এরকম নানান রকম কাজ হচ্ছে এবং সংস্কারের কথা বলে লম্বা হচ্ছে, তারা এর মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করতে পারেন। এবং 1-11 সময় কিন্তু তাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে। মনে করি না সংস্কার কমিশনের মানে ক্ষমতা সক্ষমতা সম্পর্কে যে ধারণা সেটাও ভুল আছে, আমি আসবো সেই জায়গায়। কিন্তু মাসুদ ভাই যে বিল্ডিং তৈরির কথা বললেন, খুবই চমৎকার উদাহরণ, কিন্তু
এবার আসলে বিল্ডিং যেভাবে তৈরি করার উপায় ছিল না কেন? যেমন ধরুন আমরা, হ্যাঁ ইজ ভেরি রাইট, যে আমরা একটা নিজেরাও আইন প্রপোজ করতে যাচ্ছি নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। তো সে আইনে ধরুন এটা সরকারকে দেয়া হলো এবং সরকার ওটা নিয়ে আসলে এবার নির্বাচন কমিশন গঠন করতে পারতো না, কারণ ওই আইনে সংসদের ইনভলভমেন্ট আছে। আমাদের সংসদের সরকারি দলের, বিরোধী দলের, তৃতীয় সর্বোচ্চ দলের রিপ্রেজেন্টেটিভ এবং সিভিল সোসাইটি সহ এটা একটা বড় সার্চ কমিটি আছে, কিন্তু এর মধ্যে ওটাও আছে। সুতরাং আমাদের যে সার্চ কমিটি প্রস্তাবিত সেটা এবার চাইলে করা যেত না। আর আপনাদের সক্ষমতা নিয়ে যে প্রশ্নটি আছে সেটি আসছি, এটা করা যেত না। সুতরাং ব্যাপারটা ওই রকম না। আমাদের সক্ষমতা মানে আমাদের কোনো সক্ষমতা নাই। আমরা আসলে একটা সাস্টেইনেবল একটা পুরো আইন চাই যেটা যাতে ভবিষ্যতের জন্য কাজ করবে। আমাদের সক্ষমতা আসলে যেটা সেটা আমরা করতে পারবো। আমরা সক্ষম একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের তো শুধু আইডিয়া না, আমরা প্রচুর, আমি আজও অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে, আজকে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের মানুষজন এসেছিল, তাদের সাথে বসেছি, মানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাদের সমিতির সাথে বসেছি, বিভিন্ন পৌরসভার, সিটি কর্পোরেশনের, একটা সিটি কর্পোরেশনের এক্স মেয়র এসেছিলেন, তাদের সাথে বসেছি। তো সবার ইনপুট নিয়ে আমরা একটা ভালো সংস্কারের রিপোর্ট তৈরি করতে পারবো। আপনারা ভালো রিপোর্ট তৈরি করতে পারবেন। উপদেষ্টা মণ্ডলী তারা আপনাদের কথা যদি মেনেই না নেন, সেই সংস্কার যদি মেনে না নেন, তাহলে আমি প্রধান উপদেষ্টাকেই কোট করি। প্রধান উপদেষ্টা বলেছেন দেশের পত্রিকার সাথে, একদম উনি এভাবে বলেছেন, ধরেন 100টা সংস্কারের প্রস্তাব আসলো, সবাই মিলে বসলাম, কথা বললাম যে ঠিক আছে এই 10টা এখন করেন, বাকিগুলো আমরা পরে করবো, তাহলে 10টা করবো। আর যদি একটা সংস্কারও কেউ না মানে তাহলে কোনো সংস্কারের দরকার নেই, আর নির্বাচন দিয়ে দেব। সুতরাং দিনের শেষে প্রত্যেকটা, খালি আমরা না, নির্বাচনের সাথে জড়িত যে 6টা কমিশন হয়েছে সেগুলোর রিপোর্টের পর আসলে এটা কতটুকু এফেক্টিভ হবে না হবে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক না। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে ঠিক হবে। আমি বরং ভারতের সাথে সংকটের অন্য একটা দিক দেখি, সরকারের একটা কমফোর্ট জোন তৈরি করেছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু মাসুদ ভাই যেটা বললেন, আমি একটা জায়গায় কিছুটা দ্বিমত করি। এই যে ব্যক্তিগত মতামত সরকারের দিক থেকে দেয়াটা, যেহেতু সরকারকে বারবার ক্ল্যারিফাই করতে হচ্ছে এটা ব্যক্তিগত মতামত, এটা না, পারসেপশন ম্যাটারস। একটা কথা জরুরি, যে সরকারের মধ্যে যদি কোনো সংকট নাও থাকে, রাজনীতিতে ওনারা রাজনীতি করছেন, কিন্তু সরকার চালানো মানে আপনাকে পলিটিক্যালি ব্যাপারগুলো ভাবতে হবে, পারসেপশন ম্যাটার করে। সো মানুষ দেখছে একদিন এটা বলছে, আবার বলছে না এটা না, একদিন এটা বলছে, একদিন বলছে এটা না, আরেকদিন বলছে। খুবই গুরুত্বপূর্ণ পদে আছে সবাই উপদেষ্টা, মিলিটারি চিফ, সব যখন একত্রিতভাবে বলছেন, এটা ইন্টারপ্রিটেশন এরকম একভাবে করা যায় যে তাদের মধ্যে সিরিয়াস মতবিরোধ, দ্বৈততা না, মতবিরোধ। কারণ ওনারা তো এই আলোচনাগুলো ক্যাবিনেট মিটিং এ করতে পারেন, ব্যক্তিগত মত ওখানে দিয়ে তারা ওখানে ডিবেট করুন, ওনারা কতদিন চায় না চায় ক্রমাগত করুক, এবং সামনে অন্তত সেটা না আসা। কারণ এই মুহূর্তে নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে যেহেতু এত আলোচনা হচ্ছে, তাদের এই মন্তব্যগুলো কিন্তু বিভ্রান্তি তৈরি করছে, মিসলিড করছে। এবার ভারত প্রসঙ্গে সমস্যা তো আছে, কিন্তু সুবিধাটার কথা বলি। আপনি খেয়াল করবেন, ভারত প্রসঙ্গ আসার সাথে সাথে এই কিছুদিন আগেও আমরা ওকে তাকে ট্যাগ দিচ্ছিলাম, ওর দালাল, ও ভারতের দালাল, ও শেখ হাসিনার দালাল, বা এই পত্রিকার সাথে সে আছে সুতরাং তাকে এই করে ফেলতে হবে। আমরা পরস্পরের বিরুদ্ধে লেগে যাচ্ছিলাম। ভারতের সংকট আসার পর থেকে, মানে চিন্ময় গ্রেফতার হওয়ার পর থেকে দেখেন আমরা সবাই আবার একত্রিত হয়ে গেছি। মানে সরকার এই মুহূর্তে বরং আবার যে, এবং সরকারেরও যে স্কেলে সমালোচনা হচ্ছিল সব ছাপিয়ে এখন সবাই সরকারকে, যেহেতু সরকার আমরা ওন করি, কিন্তু এই সরকারকে আমি আমার সরকার মনে করি, যেহেতু সবাই বরং ভারতের চাপের ফলে সরকারের পেছনে আবার শক্তভাবে দাঁড়িয়ে সরকার তো সাথে আছে এই বোধ দিচ্ছে। তবে হ্যাঁ, ভারতের সাথে এই ডিপ্লোম্যাটিক যে চাপ আছে সেটা তো নিশ্চিতভাবেই সরকার ফিল করার কথা, কারণ গ্লোবালি আমাদের যে অভ্যন্তরীণ অবস্থা সেটা নিয়ে মিসপারসেপশন তৈরি হচ্ছে। ভারতের মিডিয়া, ভারতের সিভিল সোসাইটি, ভারতের সফট পাওয়ার, এগুলো পৃথিবীতে খুবই ওয়াইড স্প্রেড, বিস্তৃত আছে। আস্তে আস্তে এগুলো যদি বাইরে ছড়াতে থাকে, অলরেডি সেটার কিছু লক্ষণ আছে। আমরা খেয়াল করব ব্রিটেনের ভ্রমণ সতর্কতা যেটা জারি করেছে, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু সেই ভ্রমণ সতর্কতাতে তো যে ধরনের কথা বলা আছে বাংলাদেশের রিয়ালিটি তো তা না। তার মানে এই প্রোপাগান্ডাগুলো আস্তে আস্তে স্প্রেড করে এবং বহু জায়গায় মানুষ বিশ্বাসও করতে শুরু করে। ইন্ডিয়ানরা তো করেছে, ইউরোপ আমেরিকানরা, এটা আমাদের জন্য ভারত শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে বলে আমার মনে হয় না। ভারত এটা এক্সপেক্টও করে, আমার তাও মনে হয় না। কিন্তু সে এই ইস্যুতে চাপ তৈরি করছে। চাপ তৈরি করার কারণ খুব সোজা, এই চাপ তৈরি করার মাধ্যমে ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু লেভারেজ পাওয়া যায় কিনা। শেখ হাসিনা তো অনেকগুলো চুক্তি করে গেছে, এর মধ্যে কতগুলো আছে অ্যাগ্রিমেন্টস, যেগুলো আসলে লিগালি আমরা বাউন্ড, আমাদের করতে হবে। কিন্তু বিরাট একটা অংশ আছে এমওইউ,
মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আসলে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্টের মতো, এটা কোনো লিগ্যাল ভ্যালু নাই, কিন্তু আপনি এটা কাজ করে। শেখ হাসিনার অনেকগুলো এমওইউ ছিল, আমরা এই এমওইউগুলো যদি আগামীকাল বাতিল করে দেই ভারতের কিচ্ছু বলার নেই। সুতরাং ভারত চাইবে যে বাংলাদেশের উপরে চাপ তৈরি করে সে যতটুকু শতভাগ, মাসুদ যেভাবে বললেন চা চাইলে বিস্কুটও দিয়ে দেয়, বিস্কুট না হোক অন্তত চা চাইলে চাটা দেয়, মোটামুটি কমপ্লাই করবে, মোটামুটি চাপ দিয়ে এটা করা যাবে। তারা আসলে তাদের কমফোর্ট জোন হিসেবে বাংলাদেশকে যেভাবে পেয়েছিল অতটা না, আমি ধারণা করি অতটা পাবে সেটা মনেও করে না, কিন্তু পুরোপুরি স্বাধীন দেশের মতো না, তার কথা মোটামুটি শুনে টুনে চলতে হবে, এটুকু তারা নিশ্চিত করতে চায় এ চাপ দেওয়ার মাধ্যমে। এখন পররাষ্ট্র সচিব আসছেন, পররাষ্ট্র সচিব যখন আসছেন আমি মনে করি আসা ইটসেলফ একটা উন্নতি। এসে যদি কোনো ব্যাপারে মতৈক্য নাও হয়, কিন্তু এই যে তীব্র একটা টেনশনের মধ্যে তিনি আসলেন দুই পক্ষেই, ভারতেও সোকল্ড কিছু বিশেষজ্ঞকে বলতে শুনেছি যে ভারতের উচিত এটাকে কূটনীতির ভাষায় ডাউনগ্রেড করা বলে, যে রিলেশন ডাউনগ্রেড করা, সচিবের আসা উচিত হবে না। আর বাংলাদেশেরও বেশ কিছু মানুষজন খুব জঙ্গি ভাব নিয়ে বলছে যে আমাদেরই তাকে না করে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী এবং এমপিও লেখা হয়েছে ওখানে। এটার উদ্দেশ্যটা হচ্ছে, এটাও তাদের মিডিয়া দিয়ে আমার মনে হয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে চাপের জন্য অনলি। সেটা হচ্ছে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী, কেউ কেউ আলাপ করছে যে তিনি হবেন কিনা, মানে একটা প্রবাসী সরকার করে ফেলবেন কিনা, এসব আলাপ কেউ কেউ করছে। এবং আপনি শ্রীরাধা দত্তের যে কথা বলছেন, এটাও শ্রীরাধা দত্ত শুধু না, আরো বেশ কয়েকজনকে আমি বলতে শুনেছি যে সরকারটা সাংবিধানিক না। তো শ্রীরাধা দত্ত আমাদের কাছে আসলে আমরা ওনাকে সুন্দর মতো পড়িয়ে দিতাম, বুঝিয়ে না পড়িয়ে দিতাম যে কেন এই সরকারটাও সাংবিধানিক। আইনের খুব বেসিক ওনার একটু জানা উচিত ছিল এসব মন্তব্য করার, কিন্তু তারা করছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই চাপটা তৈরি করা, যে তোমরা বন্ধ করে দিয়ে খুব লাভ হয়েছে। কলকাতার রিপোর্ট আমরা দেখছি না, ওদের হোটেল মালিকরা, দোকান মালিকরা কান্নাকাটি করছেন, হসপিটাল বন্ধ করে দেওয়ার পরিস্থিতি হচ্ছে। ভারত বাংলাদেশে $13 বিলিয়ন মতো বা $14 বিলিয়ন মতো এক্সপোর্ট করে, এটাই খুব বলে যে এটা তেমন টাকা না, কিন্তু বাংলাদেশিরা ওখানে চিকিৎসা, কেনাকাটা, ভ্রমণ, জাস্ট ঘুরতে যাওয়ার জন্য কত বিলিয়ন খরচ করে। ওদের দেশের লোক বাংলাদেশে বসে বসে 5 থেকে 10 বিলিয়ন, অ্যারাউন্ড $10 বিলিয়ন দেশে পাঠায়। সো আপনি বাংলাদেশের সাথে শত্রুতা করতে থাকলে দিনের শেষে সমস্যা হবে, ওদের ব্যবসায়ীরাই চরম সংকট তৈরি করবে। সুতরাং এসব ওরা খুব বেশি দিন ধরে রাখতে পারবে না, মুখে মুখে কথা বলবে, ভিসা দেয়া থেকে শুরু করে সবই করবে। হয়তো ভিসার ক্ষেত্রে তাদের রেস্ট্রিকশনের একটা মাথা ব্যথা হচ্ছে যে ভিসা দেয়া শুরু করলে কয়েক লাখ আওয়ামী লীগের লোকও ভারতে পালিয়ে ওখানে থেকে যেতে পারে, কিন্তু এগুলো করে ওরা আস্তে আস্তে এটা করতে বাধ্য, উপায় নেই।